This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি আজকের পর্বের জনমত। অবভিয়াসলি জনমতে বাংলাদেশ নিয়েই থাকব এবং বাংলাদেশের যে পরিপ্রেক্ষিত প্রতি মুহূর্তে যাচ্ছে এবং বাংলাদেশের প্রত্যেক যারা দর্শক যারা রয়েছেন, স্ট্রিমিং চলছে, তাদেরকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ডিজিটাল স্ট্রিমিংয়ে, এবং তার সাথে যারা বঙ্গে রয়েছেন এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা বাংলাভাষী মানুষ প্রত্যেককে জনমতে স্বাগত জানাচ্ছি। তার কারণ সিরিয়াস বিষয়, সিরিয়াসলি ডিল করতে হয়। এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে বাংলাদেশের সরকার যে চলছে সে ব্যাপারে কোনো বলার অপেক্ষা রাখে না। ডিটেলে আপনাদের কাছে সবটাই তুলে ধরবো, কিন্তু তার আগে একটা বিষয় বলে রাখি যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সে ভাষণ নিয়ে আমরা চর্চা করেছি ইতিমধ্যেই। আজও এই বিষয়টা কোনো না কোনোভাবে আসবে, কেন 100 দিন মানে সেঞ্চুরি ডেজ ওভার। তারপরে তার সিদ্ধান্ত নিয়ে খুব দ্রুত নির্বাচনের যে একটা রোডম্যাপ পাওয়া যাবে সে সম্পর্কে তিনি একটা ইঙ্গিত দিয়েছিলেন। ইঙ্গিত মানে ইনিয়ে বিনিয়ে ইঙ্গিত না, স্পষ্ট ইঙ্গিতই দিয়েছিলেন। এবার বাংলাদেশের সুষ্ঠু এবং স্বাভাবিক নির্বাচনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কমনওয়েলথ। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে কমনওয়েলথের প্রতিনিধি দলের সদস্যরা এমনটাই জানিয়েছেন। এবং 19 নভেম্বর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠক করে কমনওয়েলথের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। এই মুহূর্তে আমি সরাসরি যাব না, আমি সরাসরি প্রথমে একটু বাংলাদেশে একটু যোগাযোগ করছি। সেখানে শিক্ষিকা রয়েছেন, বাংলাদেশ থেকে যোগদান করছেন শিখা রানী রয়। শিখা রানী রয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে জনমতে আর+ নিউজে। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। যাই হোক, আমি এই প্রথমে এই তথ্যটা কমনওয়েলথের ইয়েদেরও, বাদ বাকি আজকে প্যানেলে আমি প্রবেশ করব এবং সঙ্গে সুচারু মিত্র রয়েছেন আর+ নিউজের সাংবাদিক, রাজনৈতিক সংবাদদাতা। সঙ্গে রয়েছেন আর কেউ নন, যিনি প্রতিরক্ষা ব্যবস্থার, যিনি ইতিমধ্যে বাংলাদেশ থেকে প্রচুর অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে জানাচ্ছেন মিস্টার আর.কে শ্রীবাস্তবকে নিয়ে। আর.কে শ্রীবাস্তব তিনি আবারও আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং যোগ দিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর আশিস কুমার দাস, যিনি তার বই সম্পর্কে আগেই আপনারা বলেছি, তিনটি বই তিনি বাংলাদেশের উপর গবেষণামূলক তার বই প্রকাশিত হয়েছে। আমি তিনজনের কাছে আসবো। আমরা চেষ্টা করছি বাংলাদেশের, অনেকেই আমাদের সাথে যোগাযোগ, অনেকে বলতে চাইছেন, এটা খুব ভালো, আপনারা এগিয়ে আসুন, আপনাদের সমস্যা আমরা বলবেন। ভারত কখনো বাংলাদেশের সমস্যাকে পাকিয়ে রাখা বা জিয়ে রাখাতে কোনোদিন বিশ্বাস করেনি, করবেও না। বাংলাদেশের একটা ঐক্যবদ্ধ সুষ্ঠু একটা বাংলাদেশ, এটা ভারতের প্রত্যাশা। সবসময় তারা ভারত সেই ব্যাপারে সক্রিয় সহযোগিতা করে এসেছে। এখানকার যারা বৌদ্ধিক মানুষ আছেন তারাও তাই চান। এখানকার যারা নিরাপত্তা বিশেষজ্ঞ রয়েছেন, ভারতবর্ষে আর্ম ফোর্স থেকে শুরু করে ইন্টেলিজেন্স বিভিন্ন বিভাগে যারা কাজ করে এসেছেন তারাও তাই চান। তাদের একটা বাংলাদেশ সম্পর্কে বাড়তি আবেগ কাজ করে। মিস্টার শ্রীবাস্তব তো এই বিষয়ে বলবেন। আমি সবার আগে সুচারুর কাছ থেকে জানতে চাইব যে সুচারু, কি মনে হচ্ছে, আপডেট কি বলছে বাংলাদেশ? না, আপডেট এটাই বলছে, কোথাও বোধহয় অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস ওই দু স্টেপ এগোচ্ছেন আর 4 স্টেপ পেছোচ্ছেন। এই যে নির্বাচনটা হবে বা নির্বাচনের একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে সেটা উনি খুব ভালোভাবেই জানতেন। আজ থেকে 22-23 দিন আগে কিন্তু সার্চ কমিটি গঠন করা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে এই সার্চ কমিটি এবং কমিশন গঠনের দিকে এগোয়। তারা রেকমেন্ডেশন রিপোর্ট ইউনূসকে দেয়। এবার এই ইউনূস এই যে রেকমেন্ডেশন রিপোর্টটাকে উল্লেখ করে একটা কথা বললেন যে নির্বাচিত সরকার হবে, ভালো কথা, কিন্তু সেই নির্বাচিত সরকারের যে মেয়াদ
বাংলাদেশের অধিকাংশ জনগণ, তার কাছে সেই স্ট্যাটাস রিপোর্ট নাকি আছে, বাংলাদেশের অধিকাংশ জনগণ চাইছেন মেয়াদ 5 বছর নয়, মেয়াদ 4 বছর হোক, নির্বাচিত সরকারের মেয়াদ 4 বছর হোক এবং সংবিধানে এই বিষয়টা নিয়ে সংশোধনের জন্য তিনি প্রস্তাব দেবেন। এই আল জাজিরা সহ আরও বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে, এমনকি বাংলাদেশের জনপ্রিয় সংবাদ চ্যানেল যমুনা টিভি, সেখানেও এটা প্রকাশ হয়েছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি বলছেন নির্বাচিত সরকারের মেয়াদ 4 বছর হোক। সুজিতদা, আপনার নিশ্চয়ই স্মরণে থাকবে বা এখানে এত স্ট্রং প্যানেলিস্ট আছে তাদেরও স্মরণে থাকবে যে 4 বছর ছাড়া ছাড়া কোথায় প্রেসিডেন্টাল ইলেকশন হয়, মানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি। তাহলে কি কোথাও না কোথাও ইউনূস আমেরিকাকে ফলো করছেন? এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়, একদিকে তিনি বাংলাদেশের সংস্কারের কথা বলছেন এবং আজকে যে লেটেস্ট আপডেট আমরা পেলাম যে হাসিনার মন্ত্রিসভার অনেক সদস্য, সব গুরুত্বপূর্ণ মন্ত্রীতে ছিলেন, প্রায় 9 জন মেম্বার, যার মধ্যে প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক, আমি কয়েকজনের নাম বলবো, বেশি নয়, শিক্ষামন্ত্রী দীপুমণি, এছাড়াও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মানবাধিকার বিরোধী এবং হত্যা মামলা সংযুক্ত হয়েছে, তাদেরকেও আদালতে পেশ করা হয়েছে এবং তাদেরকে নিয়ে এবার টানাপোড়েন শুরু হয়েছে। ফলে ইউনূস ঠিক কি পরিষ্কার করবেন, এই একটু আগে আপনি শোয়ের শুরুতেই বললেন 100 ডেজ, 100 দিন পূর্ণ হলো, সেটা নিয়ে কি তিনি গর্ব করার মতো বিষয়ে রয়েছেন, না কোথাও বাংলাদেশের আগামী ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই মোহাম্মদ ইউনূস গুটিয়ে রয়েছেন? ইতিহাসের অধ্যাপক রয়েছেন আর কে শ্রীবাস্তব, নিশ্চয়ই তারা আরও বিষয়টা পরিষ্কার করে দেবেন। কিন্তু আমি ম্যাটার অফ ফ্যাক্টটা বললাম, এই মেয়াদ 1 বছর কমাতে চাইছেন কেন? মানে বিভিন্ন দেশে সংবিধান অনুযায়ী 5 বছর, কিন্তু আমেরিকাকেই ফলো কেন? বাংলাদেশে কেন 4 বছরের সরকার হবে? তুষ্ট করতে চাইছেন কি কোনোভাবে? একটু ট্রাম্প এসেছেন, যতই মুখে বলুক কিছু হবে না। প্যালপিটেশন যে কি লেভেলে এখন ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের, বিশেষ করে যারা বিভিন্নভাবে এই হিজবুত তাহিরি বা নানা রকম কানেকশনে রয়েছেন, প্যালপিটেশন চলছে পরিষ্কার। তাই কোনোভাবে আর কি একটু আমেরিকান ধাঁচ, এমনি তো আমেরিকার বেশ একটু পছন্দেরও। কি মনে হচ্ছে যে ডক্টর ইউনূসের তিনি যেটা সুচারু বলছে, এগোচ্ছেন, পেছোচ্ছেন, কখনো এক এক রকম বলছেন, ঠিক কি বুঝছেন মিস্টার শ্রীবাস্তব? দেখুন, আজকে যে আমরা দেখছি, আজকে আপনার 3টে পয়েন্ট দিলেন। নাম্বার 1, যে এনার 100 ডেজ সেঞ্চুরি পর ওনার বক্তৃতাটা, তারপর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অ্যান্ড রিটার্ন অফ ডেমোক্রেসি। যখন আপনার কাছে একটা বড় জিনিস থাকে, ওর সঙ্গে যখন আপনার তুলনাটা হয়, তখন আমরা বুঝতে পারি আপনি কোথায় আছেন। বঙ্গবন্ধুর যে ভাষণটা ছিল মার্চ মাস 1971, ওর কম্পেয়ারে ইনি কোথায় আছেন? 0, 0। বঙ্গবন্ধু একজন বক্তৃতা দিতেন, পুরো বাংলাদেশের মানুষ নিজের প্রাণ হারাতে রেডি ছিল। এনার ভাষণ দিলে তো আমরা দেখছি মানুষগুলো মানে বন্ধ করে দিচ্ছে, ওরা দেখতে চাইছে না। 25 মিনিটের বক্তৃত্ব, উনি 25 মিনিটে আমাদের 17 কোটি যে মানুষ, বাংলাদেশ মানুষ, ওনাকে উনি ডিসঅ্যাপয়েন্ট করেছেন। ওরা কি চাইছিল, ইনি কি বলছেন? আমার মনে হয় ডক্টর ইউনূস আপনি চলে যান, ফ্রান্সে থাকুন, ভালো জায়গা আছে, আপনার স্বাস্থ্যের জন্য ভালো। আপনি বাংলাদেশের মাটিকে খারাপ করবেন না। আপনি দেখুন আজকে কি হলো, মুডি কি করলো আপনাকে, আপনার একটা ইকোনমিক রেটিংকে নেগেটিভ করে দিল আপনাকে, রাইট? একটা বাংলাদেশ যেটা পুরো বিশ্বে এত ভালো বিজনেস করছিল, সবার সঙ্গে বিজনেস করছিল, ইন্ডিয়ার সঙ্গে করেনি। চাইনা আপনাদের নাম্বার 1 পার্টনার ছিলেন, আমরা ছিলাম না। কিন্তু বাংলাদেশের জিনিস, বাংলাদেশের মানুষের সব জায়গায় ওরা একটা নিজের সম্মান অর্জিত করেছেন, আপনি আজকে নষ্ট করলেন। দ্যাট ইজ পয়েন্ট 1। জার্নালস, লিডারশিপ কাকে বলি এটা আপনি জানেন না। আপনি হয়তো একটা ক্লাসরুমে আপনি লেকচার দিতে পারেন, কিন্তু বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা না তো আপনার কাছে আছে, না তো আপনার কোনো মানুষের কাছে আছে। কেউ বঙ্গবন্ধু হতে পারবে না, কেউ তাজউদ্দিন হতে পারবে না। আপনারা ওরকম নয়। আপনারা সংগ্রাম দিয়ে, আপনারা মুক্তিযুদ্ধ দিয়ে আপনি আসেননি। আপনারা এসেছেন এয়ার কন্ডিশন রুম থেকে, প্যারাশুট হয়। আপনার দিন বেশি লাভ চলবে না। বাংলাদেশের মানুষকে রেজাল্ট চাই। এই 100 ডেজ কোনো রেজাল্ট নেই, কোনো রেজাল্ট, শূন্য রেজাল্ট। আপনার বক্তৃতা যখন আমরা দেখছি, যারা এই মানুষগুলোকে মোটিভেট করেছিল, জোশ দিয়েছিল, যারা ওদের কম্পেয়ারে আমরা দেখছি, আমরা তো ইতিহাসের জিনিসটা বারবার খতিয়ে দেখছি, আপনি একটা 0। তো আপনার সেঞ্চুরি যেটা আছে, একদম আমি বলে দিই, আপনি হিট উইকেট হয়ে গেছেন। আপনি আর ক্যামেরার সামনে আসবেন না কেন? আপনি তো ক্যামেরা মাঝখানে বলছেন, ওর দিকে বলছেন, আপনার দুটো চোখ, কিন্তু 17 কোটি মানুষ বাংলাদেশের, আমাদের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বডি আপনাকে ওয়াচ করছে। শুধু আপনি
মুখ খুলে যাচ্ছেন বন্ধ করছেন, মুখ খুলে যাচ্ছেন বন্ধ করছেন। আপনি বুড়ো লোক, আপনি বুঝতে পারবেন না কি মানুষের, বাংলাদেশের ঢাকাতে যারা মানুষ আছে, আমাদের যে গ্রামে গঞ্জে যেটা মানুষ আছে, যারা এখন বন্যায় যারা ওরা পরেশান হয়েছে, ওদের আপনি কি করেছেন ওর সম্বন্ধে আপনি শুধু কমিশন 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 প্রমিস 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 চলে না। আপনি গোয়েবেলিয়ান প্রপেগেন্ডাতে মনে করেন গোয়েবেলস এইরকম করেছিল, একটা মিথ্যাকে তুমি 100 বার রিপিট করো, লোক ভাববে ওটা ট্রুথ আছে। আপনার গোয়েবেলিয়ান প্রপেগেন্ডা বাংলাদেশে চলছে না। আপনি বারবার একটা ন্যারেটিভ বিল্ড আপ করার তৈরি করছেন যে শেখ হাসিনা ওয়াজেদ, শেখ হাসিনা ওয়াজেদ। ডক্টর ইউনূস যদি এই তীব্র সমালোচনার সামনে বলে, তিনি তো প্রথমেই বুঝতে কি পারেননি, বলছিলেন যে এই যে যারা অভ্যুত্থান ঘটালো সেই ছাত্ররা তাদের নিয়ে বসে, এই ছাত্রদের মধ্যে আবার দেখা যাচ্ছে হিজবুত তাহরির বিভিন্ন ধরনের সংগঠনগুলো রয়েছে। সুতরাং কি ভবিষ্যতে এরকম পরিস্থিতি তৈরি হলে তাদের দিকেই নিশানাটা কি ডক্টর ইউনূস ঘুরিয়ে দেবেন, না সেই সুযোগও না থাকবে না? দেখুন এটা লেয়ার্ড পলিটিক্স আমরা বলি, এটা স্টেট ক্রাফট, এটা আমরা বলি স্টেট ক্রাফট চালানো এত সহজ নয়, এটা স্ট্রেট লাইন নয়, এর মধ্যে অনেকগুলো লেয়ার্ড আছে। ডক্টর ইউনূস লেয়ারটা বোঝেন না, আর উনি বোঝার চেষ্টাও করেন না, নাহলে 100 ডেজতে অনেকগুলো কন্ট্রাডিকশন এখন বেরোচ্ছে। আপনার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস নিয়ে যেটা আপনি বানাচ্ছেন খুব ভালো, আমরা বলি আমাদের ইন্ডিয়াতে আমাদের উপনিষদে একটা কথা আছে সত্যমেব জয়তে, লেট দ্য ট্রুথ প্রিভেলস, এটা আমাদের কনস্টিটিউশনে লেখা আছে, রাইট? লেট দ্য ট্রুথ প্রিভেলস। আপনাকে তো ডাকা হবে, আপনাকেও জিজ্ঞেস করা হবে कि এরা কার দিয়ে এরা কি করে মেটিকুলাসলি প্ল্যান করলো, এরা কার দিয়ে উস্কানি করলো, এরা কারা যারা পুলিশের আগেনস্টে এরা উস্কানি দিয়ে মানুষের লাইফটা নষ্ট করলো। এটার কি বিচার যদি কখনো ভোট হয়, নির্বাচন হয়, নির্বাচনের দিকে এগোতে হবে, তার কারণে ইন্টারন্যাশনাল ফোরাম নির্বাচন ব্যতিরেকে কোনো সরকারকে, ভারত কোনো দিনই, আমি শুরুতেই দিন 7-8 পরেই এটি মন্তব্য করেছিলাম যে ভারতবর্ষ কোনো নির্বাচিত সরকার ব্যতিরেকে কারোর সাথে যোগাযোগে ইন্টারেস্টেড নয়। কারণ ডক্টর ইউনূসের সাথে দেখা হয়েছিল মোদির একটি ফোরামে, উনি কথাই বলেননি, দেখাই করেনি, কারণ ভারতের যেই আসে তার কোনো নির্বাচিত সরকার ছাড়া কাউকে পাত্তাই দেবে না। হয়তো হাইকমিশন থাকবে, সে বাংলাদেশেও যখন ছিল আর কি সামরিক শাসন, হাইকমিশন চালু ছিল, অনেক দেশে হাইকমিশনটা চালু রাখে, কিন্তু ভারত কোনো না। এবং বিশ্বের কোনো উন্নত গণতন্ত্র সভ্য যারা রয়েছে তারা তো ওই করবে না, শুধু নির্বাচন হবে এটা ধরেই নিচ্ছে, তার আগে যদি না এদিক ওদিক কিছু হয়ে যায়। কিন্তু নির্বাচনটা যদি মানে এই জায়গায় হয়, এই যে পরিস্থিতির কথা তিনি বললেন ডক্টর ইউনূসের কাছে, তার কাছে তো কিছুই থাকবে না। কেন এখন শোনা যাচ্ছে সমন্বয়করা নাকি একটি নতুন পার্টি খুলবে, বিভিন্ন রাজনৈতিক দল তৈরি করবে, তারপর তারা নির্বাচনে যাবে। ডক্টর ইউনূসের রাজনৈতিক দল নাগরিক শক্তি 3 সপ্তাহের মেয়াদি রাজনৈতিক দল, সবচেয়ে সংক্ষিপ্ত রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে, সেটা তো নিশ্চয়ই কোনো রিভাইভাল হবে না। তো এই মতো পরিস্থিতিতে আপনি কি বুঝছেন, নির্বাচন হলে আওয়ামী লীগের সম্ভাবনা কতটা, নাকি বিএনপি? কেননা দীর্ঘদিন ধরে 15 বছর ধরে বিএনপি কিন্তু রাজপথের লড়াইয়ে ছিল, এবং বিএনপির মানে সত্যিকারের আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা রাখে, যথেষ্ট যোগ্য রাজনীতিবিদ সেখানে রয়েছেন। এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, নাকি সমন্বয়করা যে রাজনৈতিক দল করবে তারা নির্বাচনে একটা কিছু করবে? একদম লাস্টের উত্তরটা আগে দিয়ে শুরু করে আপনারা বুঝে গেছে আপনার হাসি দিয়েই। সমন্বয়করা নির্বাচন, রাজনৈতিক দল প্লাস নির্বাচনে যদি যায় 3 থেকে 4% লোকেরও সমর্থন পাবে, এটা আমি আপনাকে মানে এখানে বলে যাচ্ছি। হ্যাঁ, 2 নির্বাচনে যেতেই হবে। তার কারণ এক মানে সুচারুবাবু যেটা গোড়াতে বলছিলেন না, যে মোহাম্মদ ইউনূস প্রতিনিয়ত এক্ষুনি কি বলছেন আর 1 ঘন্টা পরে আবার কি বলছেন, উনি কিন্তু নিজেও জানেন না, ভুলে যাচ্ছেন। কারণ উনি প্রথমে বলতে চাইছিলেন আওয়ামী লীগকে আগে নিষিদ্ধ করবে, আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড়াতে যাতে না পারে তার জন্য ব্যবস্থা করবে। তারপরেই আবার বলেছেন, আজকে দেখেছেন নিশ্চয়ই ভারতবর্ষের একটা কাগজে বলেছে, না আমার তো বিএনপি বলে দিয়েছে যে নির্বাচন, সাক্ষাৎকারও দিয়েছে সেখানে যা বলেছে, তারপরে বিবৃতি দিয়েছে যে ওটা ভুল ছাপা হয়েছে, উনি নাকি এটা বলেননি, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনে যাতে না আসতে পারে। আচ্ছা, এই মানে ওনাকে ক্ষমতায় তো সমন্বয়করা বসিয়েছে, আমি আগে মানে খারাপ হলে সমন্বয় মানে, আর ওটা হয়ে গেল প্রিন্টিং মিস্টেক। তো
বলেছে বিএনপি যেহেতু চাইছে না আওয়ামী লীগ নির্বাচনে আসুক, চাইছে, সেই জন্য আমি কিন্তু আওয়ামী লীগও নির্বাচনে আসুক, এটা আমিও চাই। মানে ফলে ইউনিসের এই যে অস্থিরতা, একটা মানুষ সে তো এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তার মধ্যে অস্থিরতা কাজ করছে কেন, এটা আপনাকে প্রথমে বুঝতে হবে। শ্রীবাস্তব সাহেব কিন্তু এগুলোর দিকে ইঙ্গিত দিচ্ছেন। এই অস্থিরতার অনেক কারণ আছে। এক, শ্রীবাস্তব সাহেব একটা কথা বলছিলেন না, ফ্যাসিবাদের কথা। ফ্যাসিবাদের 3টে উপাদানকে ভিত্তি করে আমাদের সামনে আসে। এক, মিথ্যে বয়ান, যে বারবার মিথ্যে বয়ান মিথ্যে বয়ান মিথ্যে বয়ান দিয়ে মানুষের মধ্যে ধারণা তৈরি করে যে না, মনে হয় উনি সত্যি কথা বলছে। 2, ভয়ের পরিবেশ। এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার মানে হাসিনার সরকারকে তো এরা ফ্যাসিবাদী বলে। এরা মানে কারা? এটারও তো উত্তর আমাদের খুঁজতে হবে। এরা মানে হচ্ছে রাজাকার যারা, আর 71-এর পরাজিত শক্তির বংশধর যাদেরকে আমি বাচ্চা শিবির বলি, তারাই হচ্ছে হাসিনা সরকারকে ফ্যাসিবাদী বলে। বাংলাদেশের আম জনতা, বাংলাদেশের সাধারণ মানুষ ফ্যাসিবাদী সরকার বলে না হাসিনাকে। গণতন্ত্র সীমাবদ্ধ ছিল হাসিনা সরকারের আমলে, এটা মানতে হবে, কিন্তু ফ্যাসিবাদী ছিল না। 2, ভয়ের পরিবেশ তৈরি করে। এটা ভয়ের পরিবেশের মধ্যেই এই সরকার কিন্তু চালাচ্ছে সবকিছু। কারণ আপনি তো জানেন, আগের দিন আমরা চ্যানেলে আলোচনা করি 35 জন সাংবাদিকের কার্ড কেড়ে নেওয়া হয়েছে, সেটা তো 175 গেছে এখন। অগুন্তি, তা এটাও জানি রাখি, অগুন্তি আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মী, ছাত্রলীগ, তারা বিভিন্নভাবে স্ক্যাটার্ড হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বাড়িঘর দর পুড়িয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত ঘটেছে। সাংবাদিক এই মুহূর্তে জেলে, বিশেষ করে প্রথম আলোর যিনি মূল পদপ্রবর্তক শ্যামল বাবু, তিনিও কিন্তু জেলেই রয়েছেন। এবার 3 জেলে, 3 মানে 1, মিথ্যে বয়ান, 2, ভয়ের পরিবেশ, আর হচ্ছে উন্নয়নের আচ্ছন্নতা। এটা ক্যামোফ্লেজ করা যে আমি এই করে দেবো, আমি ওই করে দেবো, আমি এই করে দেবো। কিন্তু মাটির দিকে তাকান, বাংলাদেশের মাটির দিকে তাকালে আপনি কি দেখবেন? আইনের শাসন নেই, দুর্বৃত্তায়নে ভরে গেছে বাংলাদেশের প্রতিটি প্রান্ত। 1, 2, ব্যাংকে গিয়ে আপনি আপনার টাকা তুলতে পারছেন না, টাকাগুলো গেল কোথায়? 3, শেয়ার বাজার পুরো তলানিতে বাংলাদেশের, টাকাগুলো গেল কোথায়? এটা তো বারবার একটাই প্রোপাগান্ডা করছে। আমি পুরোটা ভুল না বললেও এই যে সব টাকা নাকি পাচার করে নিয়ে গেছে আওয়ামী লীগের নেতারা। মানে ওই যখন মানে কোড আনকোড যেটাকে গণ অভ্যুত্থান বলছেন, ওই সময় টাকা পাচার করে দিল। আর 3, দ্রব্যমূল্য, আচ্ছা ঠিক আছে, টাকা পাচার করে দিয়েছে, দ্রব্যমূল্যের দামটা বেড়ে যাচ্ছে কেন বলুন তো? এটা দ্রব্যমূল্য তো আর বাংলাদেশের শাকসবজি মাঠ থেকে সব নিয়ে হাসিনা বা আওয়ামী লীগের যারা নেতা ছিলেন সব শাকসবজি উপড়ে নিয়ে চলে যায়নি। দ্রব্যমূল্য কেন বৃদ্ধি হচ্ছে? আকাশ ছোঁয়া দাম কেন? মানুষ দৈনন্দিন, আমি আপনাকে বলছি, এই ইউনিস আরো যদি 100 দিন থাকে, আওয়ামী লীগের আরো জনপ্রিয়তা বাড়বে। ইউনিস যদি আরো 100 দিন থাকে, আরো জনপ্রিয়তা বাড়বে। এবং সাম্প্রতিক ওখানে তো সংবাদপত্রে যে খবরগুলো আমরা পাচ্ছি, বারবার বলছি, সেন্সর, আপনি সত্যিকারের খবর আমাদের সামনে আসছে না। কিন্তু যারা ইউটিউবার, যারা আলোচনা করছেন, ইউটিউবে দিচ্ছেন, আপনি সেগুলো যদি খুব সারাদিন ধরে স্টাডি করেন, সেখানে দেখা যাচ্ছে যে জরিপ করে দেখা গেছে আওয়ামী লীগ এই মুহূর্তে ভোট করুক, আওয়ামী লীগ তত্ত্বরিয়ে জিতবে। মানে গাছপাতাকে দাঁড় করালেও জিতবে, হাসিনাকেও যেতে হবে না বাংলাদেশ, শুধু আওয়ামী লীগের প্রার্থী। এইটুকু প্রচারও করতে হবে না, আওয়ামী লীগের নৌকা প্রার্থী। আরে নৌকাকে উঠে আপনি বেশি দোলালে আপনি ডুববেন, নৌকাকে বেশি দোলাতে নেই, আপনি নৌকায় শান্ত হয়ে বসে থাকুন, যাকে দাঁড় করাবে তাকে, সমন্বয়করা আওয়ামী লীগের ক্যান্ডিডেট হলে জিতে যাবে। এত জনপ্রিয়তার দিকে আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশে আছে। মানে আপনি বলছেন যে আওয়ামী লীগ আসবে। আমি আপনার কথা, গ্রামাঞ্চলের দিকে আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে। আমি এটাও জানি প্রায় 20টার মতো জেলা আছে, যে জেলাগুলোতে আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী, কোনো কথাই হবে না। মানে খুব খারাপ অবস্থা, দুর্দিনে আওয়ামী লীগের পাশে, সুদিনে আওয়ামী লীগের পাশে, এরকম 20খানার মতো জেলা আছে। কিন্তু বিএনপি, যার একটা রাজনৈতিক ভিত্তি বা তার একটা মুক্তিযুদ্ধের, সে সোচ্চারভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আপনি বলছেন যে তাকেও ছাপিয়ে যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা। এর কারণ আছে, এর কারণটা হচ্ছে ওই যে বললাম, এই যে মানে এই জুলাই মাস, 5ই জুলাই থেকে শুরু করে 14ই জুলাই, তারপরে 5ই আগস্ট, এই যে সময়কাল, 5ই আগস্ট ঘটে গেল, তারপরে আপনি কার বিরুদ্ধে আন্দোলনটা করছিলেন? মানে ছাত্রদের ভুল বুঝিয়ে হোক, মানুষকে ভুল বুঝিয়ে হোক, আপনি আন্দোলনটা কার বিরুদ্ধে করছিলেন? হাসিনা সরকারের বিরুদ্ধে। আন্দোলনের মূল ইস্যু কি ছিল?
কোটা সংস্কার, কোটা সংস্কার কিন্তু কোটার অপসারণ নয়, পুরো কোটা সংস্কার। তাহলে সেই পার্টটা কিন্তু হাসিনা থাকাকালীনই সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে কিছু না কিছু এটা হয়েছে, এবং সেই রায়টা কিন্তু সেই দেশের যারা মানুষ তারা মেনে নিয়েছে। তারপরে আপনি কি করলেন? কেন জনপ্রিয়তা বাড়ছে? তারপরে আপনি কি করলেন? ৭১-এর স্বাধীনতা যুদ্ধকে মুছতে গেলেন। তারপরে আপনি কি করলেন? বঙ্গবন্ধুকে মুছতে গেলেন। তারপরে আপনি কি করলেন? ৭ই মার্চের ভাষণকে মুছতে গেলেন। তারপরে আপনি কি করলেন? ৭১-এর সমস্ত স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধুর বাড়ি, তাকে আপনি ধ্বংস করে দিলেন। ৭১-এর চেতনা এত দুর্বল হলে ৪৭-এর পরে পাকিস্তানের মতন একটা শক্তির কাছ থেকে আলাদা রাষ্ট্র ছিনিয়ে নিতে পারতো না। চেতনাটা এতটাই শক্তিশালী, এবং ওই চেতনাতে বিশ্বাস করে এই মানুষের সংখ্যা বাংলাদেশে এখনো বেশি। সমন্বয়করা কারা? সমন্বয়করা তো সংসারও চালাতে পারতো না, বাবা মার ওপরে নির্ভর, ছাত্র ছিল তো, সেই অর্থে পরিবার চালানোর ক্ষমতা যাদের নেই, তারা এসছে রাষ্ট্র চালাতে। এই জায়গা দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র চালানোর প্রশ্নটা যখন হলো মিস্টার শ্রীবাস্তব, একটা কথা হচ্ছে এই যে বললো না যে সমন্বয়করা মানে তারা পড়াশোনা করে, মানে বাবা মায়ের উপর নির্ভরশীল, সব দেশেই যেটা হয় আর কি। কিন্তু শোনা যাচ্ছে তাদের জীবনযাপন নিয়ে প্রচুর দেখি মিমস, মানে ফেসবুক নানা কিছু খুললেই এখন দেখি মিমস, কে না বেস্ট আইটেম কে, যেমন হচ্ছে সিনেমাতে, বলিউডের সিনেমা যেমনি আইটেম সং দেখে এখন ছবির অনেকটা হিট কতটা আইটেম ইয়ে হচ্ছে, মানে এদের মানে রিলসগুলো এখন ভেরি পপুলার, প্রচুর টাকা। তারপর হচ্ছে এই এত অস্ত্রশস্ত্র নিয়ে অগ্নিসংযোগ এসব করতে গেলে রিসোর্সেসটা কারা যোগাচ্ছে, আর ঠিক কী রুটে আসছে, যদি একটু এই ব্যাপারটা একটু আপনি বলেন। খুব ভালো। আপনি দেখুন, আমি একটা মিলিটারি মাইন্ড দিয়ে এটা অ্যানালিসিস করে আপনাকে বলছি। আমাদের একটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার আছে, রাইট? এটা আমাদের যেটা মোবাইল টোবাইল আপনি দেখছেন, আপনাদের থেকে আমরা যে বাংলাদেশে পৌঁছতে পেরেছি, আমাদের ভাই বোন যারা বাংলাদেশে আছে আপনাকে দেখছেন, তো এটা তো ইলেকট্রনিক ওয়ারফেয়ার। ওর একটা কাউন্টার ইলেকট্রনিক ওয়ারফেয়ার, মানে আপনাকে ব্লক করা, ওরা একটা কাউন্টার ইলেকট্রনিক ওয়ারফেয়ার। তো এটা অনেকগুলো কাউন্টার লেভেলটা চলে যায়, যেটা আমরা রাশিয়া ইউক্রেনতে দেখছি, যারা আমরা ইসরায়েলে দেখলাম, ওটা আপনার পেজার যা ব্লাস্ট হলো, রাইট? প্রত্যেক দিন ওরা এত সুন্দরভাবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার করেছে যে আমরা বুঝতে পেরেছি কি আছে। আজকের এইটা যুগে আমরা 5th জেনারেশন ওয়ারফেয়ার যেটা বলছি, হাইব্রিড ওয়ারফেয়ার বলছি, যেখানে মাইন্ড ইজ দ্য ওয়েপন, মাইন্ড ইজ দ্য টার্গেট। ওখানে আপনাকে কোনো গুলি চালাতে হচ্ছে না, কোনো কামান লাগাতে হচ্ছে না, কোনো ট্যাঙ্ক দিতে হচ্ছে না। এরা যে বসে, যে এরা ঢাকা ইউনিভার্সিটিতে বসে, নাহিদ ইসলাম তো কোনো ইলেকশনও জেতেনি, ও তো হেরে গেছিলেন। নাহিদ ইসলামে আপনি যদি হিস্ট্রি চেক করুন, উনি কোনো ইলেকশন জিতে পারেননি, উনি ইলেকশন যেতে পারবেনই না, রাইট? উনি একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা গ্রাম পঞ্চায়েত ইলেকশন জিততে পারবেন না, উনি হেরে গেছিলেন, রাইট? তো এরা কারা ছিল, এরা ফান্ড কোথায় থেকে? এটাই বলি আমরা লেয়ার্ড পলিটিক্স, এটাই আমরা বলি ডিসেপশন। মনে রাখবেন, এই যে জানুয়ারি মাস থেকে এটা স্টার্ট হয়েছিল, এই বছরের জানুয়ারি মাস থেকে যখন ইলেকশনের স্টার্ট হয়েছিল, স্টেক হোল্ডার যারা ছিল বাংলাদেশের উপর, যাদের নজর ছিল, এর মধ্যে ইউএস, ওর মধ্যে চায়না আছে, ওর মধ্যে আমরা ছিলাম না, ইন্ডিয়ার কোনো রোল ছিল না, না আছে না থাকবে। এটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, কেন যে উই ডোন্ট ওয়ান্ট ইন্টারফারেন্স ইন দ্য, আমাদের বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সটা আমরা ইন্টারফেয়ার করি না, রাইট? আমরা একটা ভেরি হেভি প্রাইস দিয়েছি শেখ হাসিনা ওয়াজেদকে, যেহেতু উনি আমাদের মা বোন বেটি, আপনি যা বলতে পারেন ওনাকে, উনি আমাদের দেশে ছিলেন, ওনার বাবা একটা যুদ্ধ করেছিলেন, আমরা ওনাকে সম্মান করি, তাই জন্য আমাদেরকে অনেক ভেরি হেভি ইন দ্য টার্মস অফ দ্য লাইফ, ইন টার্মস অফ দ্য মানি। আর ওর জানেন ওর রেজাল্ট কি দিয়েছিলেন? উনি গিয়ে চায়নার সঙ্গে উনি তো সব জিনিস উনি করতেন। তাহলে কার ইন্টারেস্টের মধ্যে কার লস? আপনি যদি সালাক জোন পড়েন, সালাক জোন আমাদেরকে বলছে যে তুমি ইমপ্রবাবিলিটিটা সরিয়ে দাও, তুমি নিজের রেজাল্ট পেয়ে যাবে। সব থেকে বড় এর মধ্যে লস আছে চায়না। যতগুলো ওর ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশে, সব থেকে বড় প্রজেক্ট লস আছে আপনার চায়না। কত $1 বিলিয়ন ওর নষ্ট হয়েছে। ওরা কে করেছে? ইন্ডিয়া তো করেনি। তার মানে একটাই কান্ট্রি রয়ে গেছে, এটা হচ্ছে আমেরিকা। তা আমেরিকায় তো শেখ হাসিনা ওয়াজেদ বলেন আমেরিকা, তা আমেরিকা একটা সিস্টেম আছে, ওদের সিনেটের সিস্টেম আছে, ধাপে ধাপে আপনি দেখবেন এনার ডেমোক্রেটিক পার্টির সঙ্গে এনার একটা রিলেশনটা ধাপে ধাপে খুলে গেছে। ওখান থেকে রিস্টোরেশন অফ ডেমোক্রেসি মুভমেন্ট, কতগুলোর নাম আমি গোনাতে পারি, যারা বারবার ওখানে এসছেন, বারবার পয়সা দিয়ে গেছেন। এইটাই বলি আমরা একটাই। কিন্তু আজকে দিনের আপনি জানেন, আমি আবার একটা মিলিটারি এতে বলছি ডিসেপশন। আমরা তো কথা বলছি কার? আমরা কথা বলছি ডক্টর ইউনূস এন্ড হিজ টিম অফ পিপল, আমরা কথা বলছি আওয়ামী লীগ, আমরা কথা বলছি বিএনপি জাতীয় পার্টি, আমরা কথা বলছি অনেক লোকের কথা বলছি আমরা।
কিন্তু আর দে রিয়েল প্লেয়ার্স? নো। একটা আমরা ভুলে যাচ্ছি, ওখানে যে আমাদের বাংলাদেশ আর্মি আছে, আপনি দেখুন 2,15,000 ওরাদের পুলিশ লোক ছিল বাংলাদেশে, 2 লক্ষ থেকে বেশি আমি বলছি। আজকে কত লোক ডিউটিতে ফিরে এসছেন? ইউ উইল বি সারপ্রাইজ। আমরা যখন কথা বলছি ওদের সঙ্গে, ওরা বলছি আমরা আমাদের কোয়ার্টারে আমরা বসে আছি। তাহলে কারা ডিস্ট্রিক্ট চালাচ্ছে? ডিস্ট্রিক্ট চালাচ্ছে আপনাদের আর্মি। আপনি যে ভয়ের পরিবেশ বলে দিচ্ছেন, বারবার এই ডিপ ফেক, এটা বলা হচ্ছে যে আমি আর্মিকে বলবো, আমি পুলিশকে বলবো। পুলিশ আর আর্মি কিন্তু আওয়ামী লীগের সঙ্গে নয়, বিএনপির সঙ্গে নয়, ছাত্রদের সঙ্গে নয়। ওরা চাইছে যে ধীরে 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 করে পরিস্থিতিটা আরো জটিল হয়ে উঠুক। লেট মানে যদি নির্বাচনের দিকে যায়, আর্মি কি নির্বাচন চাইবে না? আর্মি নির্বাচন করতেই দেবে না 18 মাসে। 18 মাসের পর ওয়াকুরুজ্জামানের যখন টেনিওরটা শেষ হবে, তখন উনি বলবেন আমি ইউনিফর্ম ছেড়ে দিচ্ছি, ওনার লোকগুলো বাংলাদেশ ডিফেন্স ফোর্সের থাকবে, উনি যাবেন প্রেসিডেন্ট হাউসে আর উনি বলবেন আমি ইলেকশন। আমি আবারও আপনার কাছে কোয়েশ্চেনটা রিপিট করছি, তার মানে 18 মাসের আগে ডক্টর ইউনূস চাইলে, কমনওয়েলথ সাহায্য করতে চাইলেও বাংলাদেশ আর্মি 18 মাস আগে, আপনি ঠিকই বলছেন, কারণ 1.5 বছর সময় নিয়েছিল। 18 বছর পর উনিও তার ভাষণে ওয়াকারুজ্জামান তাই কিন্তু বলেছিলেন। আপনি কি সেই পয়েন্টে স্টিক করে রয়েছেন, মানে 18 মাসের আগে নির্বাচনে কোনো পরিস্থিতি নেই? অ্যাবসলিউটলি নয়। আর আমাদের জন্য এটাই লাভ যে আমরা আমাদের জেনারেল ওয়াকুরুজ্জামানের সঙ্গে কথা বলা উচিত, আমাদেরকে ওখান থেকে আর্মি কন্ট্যাক্ট করা উচিত, ওই রিলেশনটা রাখা উচিত। আমরা কোনোদিন আমরা যে 75-এ ভুল করলাম এবার ভুল করবেন না, এইটাই মেসেজ আমরা দিতে চাইছি। বাংলাদেশ আর্মি একটা প্রফেশনাল আর্মি, ওদের সঙ্গে আমাদের রিলেশন থাকলে এটাই হবে। আর 18 মাস আগে কোনো ইলেকশন হবে না ওখানে। আর এরকম পরিস্থিতি হবে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলবেন আমি যাচ্ছি, ওনার কিন্তু হাওয়াই জাহাজ বেশি চলতে পারবেন না, উনি মালদ্বীপেও হয়তো বসতে পারবেন, ওর থেকে বেশি যেতে পারবেন না। শ্রীবাস্তবজি খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিলেন। আমরা শেষ 2 মাসে যখন অ্যানালিটিক্যাল করছিলাম আপনার সাথে, আপনারও মনে থাকবেন হাসিনার চলে যাওয়ার শেষ 45 মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কিন্তু এই সেনা প্রধান ওয়াকারুজ্জামান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি গণভবনে গিয়ে বলেছিলেন যে আন্দোলনকারীরা আপনার গণভবনের খুব কাছাকাছি এসে গেছে, আপনাকে এক্ষুনি দেশ ছাড়তে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়তে চাননি, তাকে বাধ্য করা হয়। এবং তার আগের দিনই যেহেতু মার্চ টু ঢাকা যেদিন ছিল সম্ভবত 3 তারিখ, ওটাকে মানে পেছানো হলো। এবং তার সাথে কি হলো, মার্চ টু ঢাকা আসছে 45 মিনিট হাতের টাইম। ওয়াকারুজ্জামান কি করলেন, বিশেষ বিমানের ব্যবস্থা যদি এগুলোকে পরপর মিলিয়ে দেওয়া হয়, যেটা হচ্ছে মিস্টার শ্রীবাস্তব বা অনেকে এটা যদি পরপর বিভিন্নভাবে আমরা যদি মেলাই সুচারু, তাহলে স্পষ্ট কথা, তাহলে কি দাঁড়াচ্ছে, মেটাকুলাস ডিজাইন এই শব্দটাই আসে। সে জায়গায় কিন্তু ডক্টর ইউনূসকে যাই বলুন, ডক্টর ইউনূস কিন্তু নোবেল লরিয়েট, তো মেটাকুলাসলি ডিজাইন এবং ইন্টারন্যাশনাল ফোরামের কাছে এই যে ইনি হচ্ছেন মাস্টার মাইন্ড বলে তাকে যাই না তিনি নির্বাচন আগামী দিনে দাঁড়াবেন কিনা, বা আপনার কথায় মিউনিসিপাল কর্পোরেশন ইলেকশনে আমাদের জিতে আসতে পারবে কিনা, সেটা একটা নিশ্চয়ই বড় থাকবে। না না, কোনো তুচ্ছ-তাচ্ছিল্য করছি না, এটাই ফ্যাক্ট। রাজনীতি এবং যে অঙ্কগুলো কাজ করছে, এবং যখন রাজনীতিতে ক্যান্টনমেন্ট বা মিলিটারি যখন করে, তার রাজনৈতিক বুদ্ধি বা মেধাকেও ভীষণভাবেই সম্মান জানিয়েই বলছে। হ্যাঁ, আর দুটো ইনপুট দেবো। শ্রীবাস্তবজি প্রথম থেকে বলেছিলেন যে বাংলাদেশের থেকে কোনো স্বার্থ ভারত বুঝে নেয়নি। 71-এর মুক্তিযুদ্ধের কথা উনি মনে করালেন। সেই সময়েও ভারতবর্ষ 3,500 সৈন্যকে মানে শহীদ হতে দেখেছে, 3,500 সৈন্য মারা গেছে, 8,500 সৈন্য উন্ডেড অবস্থায়, হেভিলি ইনজিওর্ড অবস্থায় ফিরে এসছে। কিন্তু একটাও বাংলাদেশের থেকে কোনোদিন কোনো টেরিটরি দাবি করা, কোনো করিডোর চাওয়া, নট আ সিঙ্গেল পেনি বাংলাদেশের থেকে আজ পর্যন্ত নেয়নি। আমি সেদিন খুব দুঃখ পেলাম, আপনার আমার জনমত অনুষ্ঠান যখন চলছিল, সেদিন হয়তো শ্রীবাস্তবজি ছিল না। আমাদের এই যে অনুষ্ঠান যখন সোশ্যাল পেজে যাচ্ছে, তার তলায় একজন লিখছে যে বাংলাদেশ নিয়ে, আমি খারাপ বাংলায় বলছি, বাংলাদেশ নিয়ে চুলকানি বন্ধ করুন, নাহলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। আমি সেই দাদা বা ভাইকে বলবো, আপনি সুস্থ আছেন তো, ঠিক আছে তো, বাংলাদেশের যা পরিস্থিতি দেখছে তাতে আপনি আগামী দিনে সুস্থ থাকবেন তো? 2টো ডিমের দাম এখন 72 টাকা, সুজিত দা, 2টো ডিমের দাম 72 টাকা, যেটা নিম্ন মধ্যবিত্ত মানে যে কোনো ক্লাসের কাছে ডিমটা পৌঁছে যেতে পারে, সেই 2টো ডিমের দাম এই মুহূর্তে আজকের ডেটে 72 টাকায় পৌঁছেছে। এবার আপনারা কন্টিনিউ করুন। আশিসবাবু, একটা কথা একটু আসতে হয়, বাংলাদেশ যে কোনো ক্রাইসিস পিরিয়ডে, মানে যদি 71 দেখি,
মুক্তিযুদ্ধের সময় দেখি বা 47 সালের অনওয়ার্ডস দেখি, বাংলাদেশের বিভিন্ন ধরনের কমিউনিস্ট পার্টি বা বাংলাদেশ বা বাংলাদেশে ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসাদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসাদ, এদের আমি আবারও প্যানেলকে বলবো, দেখুন এই যে ছবিগুলো আসছে, মানে সেখানে সালমান এফ খানের মতো খুব নোটোরিয়াস ব্যক্তিত্বকে যাকে বলা হচ্ছে, আসলে যাই না যে ফাইন্যান্সিয়াল বড় অংশ স্টেক হোল্ডার বা কন্ট্রোল করতেন, বহু মানুষকে দেখা যাচ্ছে সিজন পলিটিশিয়ান, এরা সকলেই মানবাধিকার লঙ্ঘন করেছে, অভিযোগ এটাই। এরা সকলেই হচ্ছে খুনের সাথে সরাসরি যুক্ত এবং সরাসরি এরা টাকার কুমির, এই সমস্ত দেখে আছে যার বিচার হচ্ছে। সে বিচার নিয়ে কিছু বলার নেই, কারণ যে কোনো বিচার ব্যবস্থাকে সম্মান জানানোই আমাদের রীতি। কিন্তু একটা রাশেদ খান মেননের মতো ওয়ার্কার্স পার্টি, সবাই মানবাধিকার লঙ্ঘন করেছে, সবাই খুন করেছে। আপনি বাংলাদেশে বহুবার গেছেন, আপনি ইউনিভার্সিটিতে বক্তৃতা করেছেন, বই লিখেছেন, এই সমস্ত চরিত্রগুলোকে এই যে এটা করা, এটা মানে কি, মানে দুটো কারণে তো সম্ভব হতে পারে। আমার প্রশ্ন এটাই, একটা তো হতে পারে প্রবল জনবিচ্ছিন্নতা, আর দুই হচ্ছে যদি একটা খুব সংগঠিতভাবে অস্ত্র, টাকা এবং পেশি শক্তি একত্রিত হলে এরকম একটা পজিশন তৈরি করে দেওয়া যেতে পারে। মানে কোনটাকে ধরবো? এদের জনবিচ্ছিন্নতার জন্য আজকে এই ছবিগুলো, তো আজকে এটা বাস্তব, এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক গ্রেপ্তার হয়েছেন যারা, তাদের হচ্ছে এখন হয়েছে ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে, অনেকে রয়েছেন, গোলাম দস্তগীর গাজী, এছাড়াও একজন প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, তিনিও রয়েছেন এই ট্রাইব্যুনালের মধ্যে, তাকেও হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। শুনুন, আপনার শেষের যেটা, সেটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এই বাইরের টাকা, আমি একদম গোড়ায় একটা কথা বলেছিলাম, আপনার মনে আছে, হাসিনার সময় গণতন্ত্র সীমিত ছিল, এটা নিয়ে আমার কিন্তু কোনো দ্বিমত নেই। হ্যাঁ, উনি আরও বেশি মুক্তভাবে গণতন্ত্রকে কায়েম করতে পারতেন, তাতেও জিততেন। কিন্তু যাই হোক, দ্বিতীয়ত হচ্ছে এই জায়গাটাকে একটু কি হয়েছে যে মুক্ত গণতন্ত্র বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, এখানে 71-এ রাজাকার আলবদরদের যে কতটা দাপট বা শক্তি, হয়তো নির্বাচনী সাফল্য নেই, বা হচ্ছে সাংস্কৃতিক মনস্কতায় যেভাবে ইসলামের নামে বেসিক্যালি ইসলামটাকে সামনে ঢাল করে এক ধরনের জঙ্গি, বিচ্ছিন্নতাবাদ এবং চরম ভারত বিদ্বেষ, এই তিনটে উপাদানকে নিয়ে কতটা গণতান্ত্রিক পরিষদ মানে উনি করতে পারতেন, আজকে দাঁড়িয়ে এই প্রশ্নটা। আমি তো এই জন্য প্রথমেই বলেছি যে ফ্যাসিবাদী হাসিনাকে কারা বলছে, 71-এর যারা রাজাকার, আজকে যারা তাদের বংশধর, তারাই বলছে। কিন্তু সাধারণ মানুষ হাসিনাকে ফ্যাসিবাদী বলছে না, এটা কিন্তু আপনাকে আবার খুব জোরের সাথে আমি বলছি। 2 নম্বর যেটা, এই যে এই ঘটনাক্রমে যাদেরকে খুনের অভিযোগে আপনি যাদেরকে দেখালেন, দেখুন প্রত্যেকটা দেশের রাজনীতিতে দুর্বৃত্তায়নের ব্যাপার থাকে, অল্প কম বেশি থাকে, কিন্তু তার মানে মাস স্কেলে আওয়ামী লীগ সরকারে যারা ছিল এবং আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিতেন সবাই একই পর্যায়ে পড়ে যায়, এটা হতে পারে না, এটা হতে পারে না। 3 নম্বর যেটা, আপনাকে একটা জিনিস ভাবতে হবে, সেটা হচ্ছে মানে শ্রীবাস্তব সাহেব তো বলছিলেন যে 18 মাসে একটা অন্যদিকে ট্রেন্ড নিতে পারে বাংলাদেশের, বলছেন যে 18 মাস আগে ভোট হবে না, অন্যদিকে ট্রেন্ড নিতে পারে। আমি কিন্তু একটা কথা আপনাকে বলছি, সুচারীবাবু একদম গোড়ায় যে কথাটা বলছিলেন, সেটা হচ্ছে 4 বছরে নির্বাচন এগিয়ে নিয়ে আসবেন। আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে গতকাল সুপ্রিম কোর্টে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল, মানে তত্ত্বাবধায়ক সরকারের যিনি আইনি পরামর্শদাতা, তিনি বলেছেন যে ওটা করতে গেলে তো সংবিধান পাল্টাতে হবে। উনি বলেছেন এই তত্ত্বাবধায়ক সরকারের কোনো অধিকার নেই সংবিধান পাল্টানোর। তত্ত্বাবধায়ক সরকারের অ্যাটর্নি জেনারেল বলছেন কোনো অধিকার নেই সংবিধান পাল্টানোর। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। মানে নিজেরাই বলেছিলেন বিপ্লবী সরকারের দমে ঘাটতি পড়ছে, যে তারাই বলছে কোনো মানে ইয়ে নেই, বাংলাদেশে কোনো সমন্বয়কদের কোনো বিপ্লবী দল আছে কি? নিজেরা বলেছে এটা বিপ্লব, কেউ বলছেন অভ্যুত্থান। আরে বিপ্লব হলে বিপ্লবী দল করুক না, দিয়ে তারপরে আসুক, ভোট করে ফেলুক না তাড়াতাড়ি। আপনাকে আরেকটা বিদেশ নীতির দিকে তাকান, ওটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। সেটা হচ্ছে 71-এর সময় আমেরিকা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, 71-এর সময় যুক্তরাজ্য মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। এই আজকে দাঁড়িয়ে ভারত মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, আজকে দাঁড়িয়ে
মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভাবনা আর যুক্তরাজ্যের যে ভাবনা সেটা কিন্তু এই তদারকি সরকারের পক্ষে ভাবনা নয়। কিন্তু এই যে বিশ্বের যে কূটনীতির যে ভাবনা সেটা কিন্তু 71 আর আজকে কিন্তু মিলছে না। সব বড় শক্তি কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ওকালতি কেউ করছে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর 3 নম্বর যে কথাটা সেটা হচ্ছে যে আবার বলছি, নির্বাচন করলে এগুলোকে তো জোর করে দেবে। আচ্ছা, আদালত চত্বরে দিনরাত যে মানে উচ্ছৃঙ্খল জনতার যে আক্রমণ, এটা কি সুশাসন? বিচার যারা করবেন ভেতরে আছেন তারা কোন মবকে বাইরে দেখছে? আওয়ামী লীগ সরকারের সময় কি আদালতে এই জিনিসটা হতো? আদালতের বাইরে চত্বরে এই জিনিসটা হতো? কারা করছে? ওই যে কথাটা দিয়ে আপনি শেষ করেছিলেন আমাকে প্রশ্ন করার আগে, ওই বাইরের টাকা। সমন্বয়কদের এত টাকা কোথা থেকে আসে বলুন তো? মিম বলুন, যাই বলুন, মিম বানাতে গেলে তো কাউকে লাগে রে বাবা, গাড়ি মানে কিছু তো লাগে। সমন্বয়কদের এই টাকার প্রশ্ন আসতে একজন দর্শক তিনি কমেন্ট করেছেন, তার কমেন্টটা একটু নিয়ে নেব। কি তিনি বলতে চাইছেন একটু শুনবো। সমন্বয়কদের এই টাকা নিয়ে প্রচুর মিম বা বিভিন্ন কিছু, সমন্বয়ক 200 থেকে 700 কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন, সুবল কুমার নাথ বলছেন। তার বক্তব্য, সমন্বয়ক 200 থেকে 700 কোটি টাকার মালিক হয়ে গেছেন। মানে আমি তো শুনে তো হয়েছে 200-700 কোটি টাকার মালিকেরা হয়ে যাচ্ছেন, অথচ আপনি বলছেন একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে জিততে পারবেন। দেখুন, আজকে যে বিদেশ নীতি কথা বললেন স্যার, খুব ভালো কথা বললেন স্যার। আমি শুধু একটাই বলতে চাই যে আজকে এই নভেম্বর মাসের প্রথম দিকে এই যে আমেরিকান রেজাল্ট যা হলো, এটা ডিস্ট্রাকটিভ জিও স্ট্র্যাটেজিক পলিটিক্স এফেক্ট হয়ে গেছে। এই যে ট্রাম্প এসছেন, ইনি সব কিছু ডিস্টার্ব করে দিয়েছেন, ইনক্লুডিং বাংলাদেশ। আজকে আপনি মনে করুন যদি আমাদের কমলা হ্যারিস যদি ইনি ডেমোক্রেটিক প্রেসিডেন্ট হতেন, তাহলে ওনার একটা সুর আলাদা হতো ডক্টর ইউনূসের। এখন ও সুর নেই, উনি জানেন কি ট্রাম্প এনাকে ছাড়বেন না। এটা আপনাকে আমি সোজা বলে দিচ্ছি। আর এটা ইন্টারনাল পলিটিক্সে, এটা আমেরিকান পলিটিক্স, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পলিটিক্স বাংলাদেশে ঢুকেছে। আর এইটা আপনি যে লিগালিটি বলছেন, একটা শের আছে, আপনি যদি পারমিট করুন তাহলে আমি বলবো, ये शहर तेरा, तू ही कातिल, तू ही मुंसिफ, हमें मालूम है मुझे जुल्मी बनाया जाएगा। ও বলছে এটা তোমার সিটি, তুমি এর মধ্যে তুমি মার্ডার করেছো, তুমি এর মধ্যে যা আছো আমি জানি, আমাকে তুমি একটা পানিশমেন্ট দেবে। তো এইটা যে ফাসাড আছে এটা আর চলে না, এটা গবিলিয়ান প্রপাগান্ডাটা আর চলে না। এটা মানুষগুলো দেখবে। আর ডক্টর ইউনূসকে ওই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আসতে পারবে, তার মানে উনি জাস্টিফাই করছেন না। আওয়ামী লীগ বলেছে, আওয়ামী লীগ এটা বলেছে যে প্রত্যেকটা আওয়ামী লীগ বা যা অগ্নিসংযোগ, লুটপাট, যা ক্ষতি হয়েছে, আমরাও এর বিচার চাই। ওরা ইন্টারন্যাশনাল কোর্টে সকলেই কি আজ মানে আওয়ামী লীগ তো সবার আগে গেছে। ব্যারিস্টার নিজুম মজুমদার ইতিমধ্যেই মামলা সেখানে দায়ের করে বসে আছেন। মানে আওয়ামী লীগ যে ছেড়ে কথা বলবেন, আজকে খুব বিপজ্জনক পরিস্থিতির মধ্যে হয়তো তারা পড়েছে, কিন্তু সিজন পলিটিক্যাল পার্টি এরকম। হ্যাঁ বলুন। একটা কথা বলবো, এই যে আওয়ামী লীগের বিবৃতির কথা বলছেন না, ওদের এই ইউনিট সরকারে ধক আছে যে 5ই অগস্টের আগে কতজন খুন হয়েছে এবং কাদের দ্বারা খুন হয়েছে, রাষ্ট্রের দ্বারা না সমন্বয়কদের দ্বারা। আর 5ই অগস্টের পরে অশান্ত বাংলাদেশে কত খুন হয়েছে তার হিসেবটা মানুষের সামনে আনতে আওয়ামী লীগ দিয়েছে। কিন্তু 100 দিনে এখনো পর্যন্ত পুলিশ, মিলিটারি, তৎকালীন বা হাসিনা সরকারের সময় কতজন মারা গেছে তার লিস্টকে এখনো পর্যন্ত হয়নি। কারণ সেদিনের ভাষণে যা শোনা গেল, সব প্রক্রিয়া চলছে এবং হচ্ছে খুব সুন্দরভাবে দ্রুততার সাথে এগোচ্ছে এই অবধি। সুজিত, একটা প্রশ্ন, সেটা হচ্ছে পুলিশকে কি পুলিশ মেরেছে ওই সময়? প্রশাসনের সাথে যুক্ত মানুষদেরকে কি পুলিশ মেরেছে? মানে প্রশাসনের লোকেরা মেরেছে? কারা মেরেছে? কেন মেরেছে? এই অন্তর্ঘাতগুলো কেন করেছে? আপনার কাছে কি খবর? আপনি কি বলছেন? আমি একদম বলছি রাষ্ট্রের তরফে একদম খুন হয়নি আমি বলবো না, কিন্তু মেজর অংশের খুন গুপ্ত হত্যা। এটা সমন্বয়করা পরিকল্পিতভাবে করিয়েছে। বৈষম্য বিরোধী ট্যাগ ছিল তো, আজকে কেন সারা বাংলাদেশ জুড়ে প্রতিটি প্রদেশ থেকে উপদেষ্টা করতে হবে ধ্বনি উঠছে? বৈষম্য বিরোধী ট্যাগ লাগিয়ে যারা কোটায় উপদেষ্টা হলো, কোটা বিরোধী আন্দোলন করে, তারা কিন্তু সারা দেশের, মানে আমি যদি ধরে নিলাম সারা দেশে এই গণ অভ্যুত্থানটা খুব কার্যকরী ছিল, তাহলে সারা দেশ থেকে প্রতিনিধিত্ব তুলে এনে
প্রতিটি অঞ্চলের মানুষের কথা বলার লোকেদের তুলে আনা হচ্ছে না কেন? বৈষম্যটা কারা করছে? তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা কি বৈষম্যকে সব থেকে বেশি সমর্থন করে? আর ভারতবর্ষের কথা আপনি বারবার বলছেন না, ভারতবর্ষ ৭১-এ যখন বাংলাদেশকে অধিকার করেনি, সুযোগ ছিল, চাইলে করতে পারত, হয়তো শক্তির দিক থেকে যদি বিচার করি, করেনি। কারণ সেই সময় পররাষ্ট্রমন্ত্রীকে একজন সাংবাদিক, আমি নামটা মনে করতে পারছি না সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনাদের কি কোনো ইচ্ছে আছে যে বাংলাদেশকে ভারতের মধ্যে ঢুকিয়ে নেবেন? বলছে কোনো ইচ্ছেই নেই। দ্বিতীয় একটা প্রশ্ন করেছিল, আপনার খেয়াল থাকবে শ্রীবাস্তব সাহেব, যে বাংলাদেশ কি চায় ভারতে আসতে? তখন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে যারা পাকিস্তানের থেকে মুক্ত হলো, স্বাধীন হলো, তারা আবার একটা দেশের মধ্যে ঢুকে যাবে এটা আমি বিশ্বাস করি না, কারণ ওদের চেতনাটাই অন্যরকম। আমরা সেই চেতনাটাকে সহায়তা করেছি, মুক্তিগামী মানুষের আমরা পাশে দাঁড়িয়েছি। এছাড়া ভারতবর্ষের কোনো নেই। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ানো, নির্জোট আন্দোলনের যে দর্শন, সেই দর্শনটাকে মাথায় রেখে আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালনা করেছি। কোথাও এই যে জায়গাটায় এটা বললেন, একটা তো সার্কের এখনো নানা রকম পরিস্থিতি আছে ভারতের কাছে চাইলে, কিন্তু ভারতের পররাষ্ট্রনীতি একেবারেই আলাদা। গোটা বিশ্বে আজকে ভারতের সুনামের একটা কারণ, দেখুন ভারত রাষ্ট্রে গণতন্ত্র এই দেশে রয়েছে। আমি চাইলে এই মুহূর্তে থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি সমালোচনা শুরু করতেই পারি যে তার স্ট্যাটিস্টিক্স নিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও করা যেতে পারে। সে ভারতবর্ষে সে স্কোপ রয়েছে। বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ একটা ভিন্ন খাতে বইছে। কিন্তু ওই যে কথাটা বললেন, আমারও মাঝে মধ্যে মনে হয় এত হত্যা, রক্তপাত, তারপর বাচ্চা বাচ্চা ছেলে, সবটাই কি মানে পুলিশ বা মিলিটারি? যদিও আমি জানি ভারতবর্ষ সহ মিলিটারি কখনো নিজের দেশের মানুষের উপর গুলি চালায় না, এটা আইনে নেই। তার কাজ হচ্ছে বহিঃশত্রু থেকে দেশকে রক্ষা করা। সবটা পুলিশ, আবার পুলিশকে তারপরে যেভাবে রিটালিয়েশন, মেরে উল্টো করে লটকে রাখা, সেগুলোকে দেখে মনে হচ্ছে আশিসবাবু বলছেন যে এখানে সমন্বয়ক বা বিভিন্ন ধরনের গোষ্ঠীগুলো তারা করেছে। এর তো তদন্ত এখন হবে বলে তো হবেই না, এর তো হবে না। তো ভবিষ্যতে কি সত্যটা বেরোবে বলে আপনি মনে করেন? দেখুন, সবথেকে বড় জিনিসটা জানেন, আপনাকে এই যে মাটি আছে, আমাদের মাটি আছে, আমাদের ভারত ভূমি আছে, মাটি আছে, এদেরকে তো আপনাকে ভালোবাসতে হবে। তখন তো আপনি বুঝবেন কি আমাদের দেশটা কি আছে, রাইট? ওখানে যারা আছেন বাংলাদেশে অ্যাট দ্য মোমেন্ট যারা এতে আছেন, ওরা বাংলাদেশের মাটিকে ভালোবাসেন না। আমাদের 17 কোটি মানুষ যারা আছেন, যারা ভাই বোনরা ওখানে আছেন আমাদের, ওদেরকে ভালোবাসেন না। ওরা নিজের স্বার্থের জন্য এসছেন ওখানে। উনি স্টেটসম্যান নয়। আজকে বাংলাদেশে দরকার ছিল একটা স্টেটসম্যান। ইউ নো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? একটা পলিটিশিয়ান অ্যান্ড স্টেটসম্যান মধ্যে তফাৎটা কি আছে? স্টেটসম্যান ছিলেন মুজিবুর রহমান, স্টেটসম্যান ছিলেন তাজউদ্দিন, মোহাম্মদ তাজউদ্দিনের নাম বারবার কথা আমরা বলছি বিকজ ওদের ইতিহাসে আমরা পড়েছি। আপনার 71-এর পর এই বঙ্গবন্ধু ছিলেন যে সবাইকে মাফ করলো, এই রাজাকার ছাড় না এদেরকে, এই জামাত ইসলাম ছেড়ে দাও, এরা আমাদের বাংলাদেশি। উনি ওই মাটিকে ভালোবাসতেন। এরা কিন্তু কারো মাটিকে ভালোবাসে না। এরা মাথার উপরে জানেন কি লাগিয়েছে? একটা বাংলাদেশের যে ফ্ল্যাগ আছে, ন্যাশনাল ফ্ল্যাগ লাগিয়ে ওরা আন্দোলন করেছে। তার মানে কি হলো? তুমি বাংলাদেশকে সত্যি ভালোবাসো? তাহলে সত্যি ভালোবাসলে তুমি এরকম অপারেশন করে মানুষগুলোকে তুমি মারাবে? এটা স্টেটসম্যান নেই এদের মধ্যে। এরা জেনে বুঝে ওই সিম্বলগুলো মিসইউজ করেছে। আপনার এটা আশ্চর্য হওয়ার কারণ না হতে পারে। উনি নাম তো চেঞ্জ করবেন বাংলাদেশে, হয়তো ওটা ইস্ট পাকিস্তান আবার করবে, হয়তো ওরা এই যে ফ্ল্যাগ আছে বাংলাদেশের যেটা ফ্ল্যাগ, ওটাও চেঞ্জ করে দেবে। এদের উপরে কোনো ভরসা নেই। এরা কিন্তু মানুষের জন্য নয়, এরা বাংলাদেশের মানুষ। এরা সব গয়েবল প্রপাগান্ডা। আর এটা আজকে যে আছে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইস্তেমাল করে এরা আসছে, এদের সিকট নয়। এরা ও লোক যে একটা ব্লো দিলে এরা উড়ে যাবে। দ্যাট ইজ পয়েন্ট 1। আমি সুচারু, এই যে যা হচ্ছে হয়তো একদিন ইতিহাস এটাই বলবে যে একটা ছিল দীর্ঘদিন ক্ষমতার মধ্যে থেকে গণতন্ত্রের সীমাবদ্ধতার কারণেই হোক বা যে কারণে একটি গোষ্ঠী, সেটা মানে চিটাগং সম্মেলনী হতে পারে বা চিটাগং গ্যাং, এরকম একটা মানে তাদের একটা মিলিত প্রচেষ্টা, একটা অভ্যুত্থান যা সর্বব্যাপী রূপ পেল না। এবং অচিরাত
এরকমই একটি সাহিত্য হয়তো তৈরি হবে ভবিষ্যতের কোনো মানে আখতারুজ্জামান ইলিয়াস বা হাসান আজিজুল হকের মতো বলিষ্ঠ লেখক যা বাংলাদেশের ভূমি থেকে এসেছে, তারা হয়তো এটার আরেও একজন হচ্ছে। যেমন তিনি লিখেছে চিলেকোটার সেপাইয়ের মতো এক বিখ্যাত উপন্যাস, যেরকম আমরা পড়ে মোহিত হয়ে গেছি, ঠিক সেরকমই এরকম একটা হয়তো আসবে যে সেখানে হচ্ছে গ্যাব্রিয়েল মার্কোয়েজের সেই ডক্টর ইউনুস বা হচ্ছে এই সমস্ত চরিত্ররা তারা কোনো সমুদ্র পাড়ে বা কোথাও বসে তারা সমস্ত সেই অতীতের দিনগুলো, আগে কি সুন্দর দিন কাটাইতাম, মানে ওই 100 দিন 200 দিন 300 দিন এরকমই কি হয়েছে, মানে একটি গ্যাংয়ের একটা অভ্যুত্থান যেটা বারবার করে আর কে সিবাদ যে গোয়েবেলসীয় প্রচারের মাধ্যমে গোটা বিভ্রান্ত করেছিল। এটা একটা বিভ্রমের সময়। আজকের বাংলাদেশ একটি বিভ্রমের নাম, তাই তো? একেবারেই তাই, বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ যাচ্ছে। শ্রীবাস্তবজি বারবার যেটা বলছেন যে মানুষকে মিথ্যা পরিবেশন, সত্য থেকে দূরে রাখা, কিন্তু আবার বাংলা আর ইতিহাসের লোক তো এখানে রয়েছে। ইতিহাসে একটা কথা আছে, ইতিহাস বারে বারে ফিরে আসে। যে 52 দিনগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। আমরা জানি যে পাঠ্য বইতে বাংলাদেশের ছাত্রছাত্রীরা পড়তো, মুজিবরের যে লিখেছিলেন 52 দিনগুলি, সেই 52 দিনগুলির ইতিহাসটা এখন ছাত্রছাত্রীরা জানতে পারবে না। শুধু তাই নয়, এরকম 17 জন লেখক রয়েছেন যারা পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশের বই থেকে হারিয়ে গেলেন, কিন্তু চিরতরে হারিয়ে গেলেন কি, আবার কোনো না কোনো সময়ে ফিরে আসতে হবে। আমি আশিসবাবু, সময় একেবারে কম। আমরা বললাম, অনেকে হয়তো বলবেন যে বড্ড বেশি আমরা কি মুজিবুর রহমান, তিনি মানে স্টেটসম্যান, রাষ্ট্রনায়ক, তার মধ্যে অনেক ইয়ে ছিল, উদারতা ছিল, ক্ষমা করতেই জানতেন, এমনকি রাজাকার বাহিনীকেও সেনাবাহিনীর মধ্যে প্রবেশের সুযোগ দিয়ে তার নিজের কফিনে নিজেই পেরেক পুঁতে দিয়েছিলেন। এই সব কিছু মেনে নিয়েও কোথাও একটা জায়গায় কি এই যে কতজনের নাম বললাম, সত্যি তো বাংলাদেশের প্রজন্মের মুখে কি এদের কথাগুলো কি সেভাবে এসছে যে অত ভালো ভালো সাহিত্যিকের জন্ম হয়েছে, অত বড় বড় কবির জন্ম হয়েছে, নির্মলেন্দু গুণের মতো কবি, শেখ হাসিনা যদি বা ফেরেন বা বিএনপি যদি হয়, যদি সত্যিকার নির্বাচন হয়, সেটা টাইম জানি না, বা যদি মানে ধরা যাক আমাদের যিনি সেনাপ্রধান রয়েছেন বাংলাদেশে ওয়াকারুজ্জামান, তিনি রিটায়ার করার পর রাজনৈতিক দল খুলে তিনিও হয়তো এলেন, সত্যিকারের একটা জাস্টিস হওয়া উচিত না বাংলাদেশের এই সমস্ত ইয়েদের? শুধু 52 দিনলিপি, যা আমরা তো প্রত্যেকেই জানি, তাদের কথাগুলো বেশ কয়েকজনের এরকম উঠে আসছে। সমন্বয়করা কিন্তু তাদের বলেছিলেন, অনেকে বেগম রোকেয়া, কত কত ঐতিহাসিক চরিত্র আছে, তাদের কিন্তু সেভাবে শেখ হাসিনা সরকারের সময় ব্যাপকভাবে চর্চা হয়নি, অনেকটাই পরিবার কেন্দ্রিক ছিল। এটাও কি সত্য? মানে আমি তো বাংলাদেশ যাইনি, আমি কিন্তু এগুলো সবই কিন্তু তাদের সাহিত্য, সিনেমা, দর্শন, ইউটিউব এই মাধ্যমেই জানছি বা জেনেছি। বহু ওপার বাংলা থেকে ছিন্নমূল হয়ে মানুষদের সাথে কথা বলে আমাদের একটা ধারণা তৈরি হয়েছে। কিন্তু কোথাও মনে হচ্ছে আজকের বাংলাদেশ, এই যে নাহিদ ইসলাম, এদের মুখে কোনোদিন এদের কথা শুনলাম না। একজন ভালো সাহিত্যিকের কথা, একজন ভালো কবির কথা, কারুর তো শুনলাম না এদের কথা। এবং শেখ হাসিনা সরকারের সময় মনে হয় এদের শোনানো হয়নি। এটা কি সত্য? আপনি অধ্যাপক মানুষ, আপনি বলতে পারবেন না। একটা শুধু আমার যেটা গিয়ে চোখে লাগতো, মানে খারাপও লাগতো, সেটা হচ্ছে মুজিবকে না রাস্তায় প্রদর্শন করার মতন ব্যক্তিত্ব নন। মুজিবুর রহমান ও মানুষের হৃদয়ে আছে। আপনি যদি তার ওই সুউচ্চ স্ট্যাচু বানান, দিয়ে দেখানোর চেষ্টা করেন যে মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক, প্রয়োজন নেই। এই জায়গাতে হাসিনার একটু বাড়াবাড়ি ছিল, মানে বাবাকে প্রজেক্ট করা, জাতির জনককে এত প্রজেক্ট করার দরকার ছিল না, হলেও লোকের মনে থাকতো। এক্স্যাক্টলি, এটা এখন ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাই বলে কি ভুলে যাবে? তাই কেউ ভুলবে না, মুজিবুর রহমানকে কেউ ভুলবে না, মুক্তিযুদ্ধকেও কেউ ভুলবে না। আর শ্রীবাস্তব সাহেব যে কথাটা বলছিলেন, একটা কথা বলেই শেষ করে দেবো, দলীয় পতাকা লাগিয়ে না আমি আপনাকে খুন করে দিতে পারি, কিন্তু জাতীয় পতাকা কপালে লাগিয়ে আমি আপনাকে খুন করতে পারবো না। মারাত্মক কথা বললেন, এটাই হয়েছে। খুবই সত্যিকারের একজন প্রকৃত দেশপ্রেমিক, সে কোনো দেশের জাতীয় পতাকাকে নিয়ে কাউকে মারতে পারবে? সে মনক্ষুণ্ণ নিজে আত্মাহুতি দেবে। জাতীয় পতাকা ওড়াতে ওড়াতে প্রিয় দল হেরে গেল, শোকে দুঃখে হার্ট অ্যাটাক করলো বা মারা গেল, কিন্তু জাতীয় পতাকাকে নিয়ে এরকম গুলিগোলা চালাচ্ছে, এটাও কিন্তু হতে, অর্থাৎ কোথাও আর কি একটা কথা আছে, ভণ্ডামি,
চারিদিকে একটা ভণ্ডামির একটা যেমন থাকে, এবং হচ্ছে এরকম এক একটা সময় আসে ইতিহাসে, বিভিন্ন সময় যারা দেখেছিল এইসব, ভালোবেসেছিল এইসব, সময়ের সুবিধায় নিলামে বিকিয়ে গেছে আজ। এসো যে যার যুগের কাছে সত্য হয়ে প্রতিভাত হয়ে উঠি। জীবনানন্দ দাশ লিখেছিলেন 42-এ, যখন 1942 সাল বিশ্বযুদ্ধের ঘনঘটায় উজাড় হয়ে যাচ্ছে, তখন দুটো বাংলা একই ছিল। তখন এক বড় মন্বন্তর হয়েছিল। এক বাটি ভাত চাওয়ার সময় কখনো হিন্দু কিন্তু বলেনি আরে তুই মুসলমান, তোকে আমি দিতে পারি না, বা উল্টোটাও হয়েছিল, হয়নি। ইতিহাস এটাই বলে। সেই ইতিহাসের যারা সাক্ষ্য দিয়ে আসছে, অতীতে যারা দিয়েছে তাদের স্মরণ করি, আর বর্তমানের ইতিহাস তৈরি করব আমরাই। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।